ক্লাস 12 সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ে পঞ্চম পাঠের আলোচনা। এই আলোচনাতে আমরা সরকারের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করব। লোকসভার যিনি সভাপতিত্ব করেন বা লোকসভা যিনি পরিচালনা করেন তাকেই স্পিকার বা অধ্যক্ষ বলা হবে। প্রত্যেক দেশের আইনসভাতে একজন করে সভাপতি থাকেন। তারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। কোথাও চেয়ারম্যান, কোথাও স্পিকার, কোথাও প্রেসিডেন্ট এমন। তবে ভারতবর্ষ, ব্রিটেন, আমেরিকা এই সমস্ত দেশের যে নিম্নকক্ষ রয়েছে সেই নিম্নকক্ষের সভাপতিকে স্পিকার হিসাবেই দেখা হয়। এভাবে তোমরা ভূমিকাটা দেবে। তারপরে আমরা আসি লোকসভার স্পিকারের যোগ্যতা ও নির্বাচন। তাহলে লোকসভার যে প্রথম নির্বাচন হবে সেই নির্বাচনের পরে লোকসভার বা আইনসভার নিম্নকক্ষের সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ এবং অন্য একজনকে ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত করে থাকেন। এটা ভারতীয় সংবিধানের 93 নম্বর আর্টিকেলে লেখা রয়েছে। তবে একটা বিষয় আমাদের জানতে হবে, তত্ত্বগতভাবে কিন্তু লোকসভার সদস্যগণ স্পিকার নির্বাচিত করেন, কিন্তু কার্যক্ষেত্রে লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দল বা সংখ্যাগরিষ্ঠ জোট তাদের মধ্য থেকেই লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। এই লোকসভার স্পিকার কে হবেন সেটা কিন্তু স্থির করে দেন প্রধানমন্ত্রী। এরপরে স্পিকারের কার্যকাল, পদচ্যুতি এবং বেতন সম্পর্কে যে পয়েন্টটা রয়েছে। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। তাহলে লোকসভার যিনি স্পিকার হবেন তারও কিন্তু কার্যকালের মেয়াদ 5 বছর। তবে তিনি তার আগে পদত্যাগ করতে পারেন, তাকে পদচ্যুত করা হতে পারে, বা কোনো কারণে লোকসভার পদ খারিজ হয়ে গেলে বা তার মৃত্যু হলে লোকসভার স্পিকারের পদটি খালি হয় বা শূন্য হয়ে পড়ে। তবে সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করে লোকসভা স্পিকারকে পদচ্যুত করা হবে তাহলে পদচ্যুত করা যায়, কিন্তু তার আগে লোকসভার স্পিকারকে যে পদচ্যুত করা হবে তার 14 দিন আগে লোকসভা স্পিকারকে নোটিশ দিতে হয়। এরপরে আমরা আসি বেতন। লোকসভার স্পিকার যিনি হন তিনি পার্লামেন্টের নির্ধারিত বেতন এবং ভাতা পেয়ে থাকেন। তবে এই বেতন ও ভাতাটা পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ নয়। লোকসভার যিনি স্পিকার হন তাকে ভারতের সঞ্চিত তহবিল থেকে তার বেতনটা দেওয়া হয়ে থাকে। এইভাবে তোমরা লোকসভার স্পিকারের যোগ্যতা, নির্বাচন, কার্যকাল, মেয়াদ, পদচ্যুতি, বেতন ভাতা যদি পরীক্ষাতে আলোচনা করতে পড়ে তবেই তোমরা বিষয়গুলো পরীক্ষার খাতাতে লিখবে, নচেত কিন্তু লেখার দরকার নেই। যতটুকু বলবে লিখতে ততটুকুই তোমরা অ্যান্সার দেবে, টু দি পয়েন্টে অ্যান্সার। যদি পরীক্ষাতে পড়ে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো তাহলে কিন্তু শুধুমাত্র লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীগুলো লিখবে। এরপরে আমরা আসি লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার অধ্যক্ষ হিসাবে স্পিকারের প্রথম যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক কার্য পরিচালনা করা। লোকসভায় কোন কোন বিষয় উত্থাপন করা হবে, কি কি ধরনের প্রশ্ন করা হবে, কোন সংশোধনী প্রস্তাব বৈধ কিনা, কোন কোন নোটিশ আলোচনার জন্য গ্রহণ করা হবে, এই সমস্ত বিষয় কিন্তু লোকসভার স্পিকার নির্ধারণ করে থাকেন। তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়। লোকসভার কাজ করতে গিয়ে লোকসভার স্পিকার এমন সমস্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে সমস্ত সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আদালতে আপিল করা যায় না। মানে অধ্যক্ষের সিদ্ধান্তকে আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে, কোনোভাবেই তার সিদ্ধান্তটাকে আদালতে নিয়ে যাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা। কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে যদি বিরোধ দেখা দেয় তাহলে কিন্তু অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে লোকসভায় তো এরকম পরিস্থিতি উপস্থিত হতে পারে যে কোনটা অর্থ বিল কোনটা অর্থ বিল নয়, সেই সংক্রান্ত বিষয় লোকসভার স্পিকারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। এই বিষয়টাকে আলোচনা করতে গিয়ে আমাদের একটা কথা বলতে হয়, কোনো বিল অর্থ বিল কিনা সেই সংক্রান্ত বিষয়ে লোকসভার স্পিকার একটা সার্টিফিকেট প্রদান করেন যে এটা অর্থ বিল। এই সংক্রান্ত কাজও কিন্তু লোকসভার স্পিকার হিসাবে তিনি করে থাকেন। পরের যে নেক্সট পয়েন্টটা রয়েছে, যোগসূত্র হিসাবে কাজ করেন। পার্লামেন্ট ও রাষ্ট্রপতির মধ্যে
লোকসভা স্পিকার যোগসূত্র স্থাপন করে থাকেন। রাষ্ট্রপতি যে সমস্ত বাণী প্রেরণ করেন, যে সমস্ত বার্তা দেন, সেইগুলোকে তিনি লোকসভার অভ্যন্তরে যে লোকসভা সদস্যরা রয়েছে তাদের কাছে তুলে ধরেন এবং লোকসভার মধ্যে যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে সেই সমস্ত বিষয় লোকসভার স্পিকার রাষ্ট্রপতিকে অবহিত করেন, জানান যে লোকসভার মধ্যে কি কি বিষয় ঘটেছে বা কি কি বিষয় আলোচনা হয়েছে। এটাও কিন্তু একটা লোকসভার স্পিকার হিসাবে তার দায়িত্ব। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, কোরাম সম্পর্কিত ক্ষমতা। লোকসভায় কোরাম না হলে বা যতজন উপস্থিতির ভিত্তিতে একটা আলোচনা চলতে পারে সেই সংখ্যক সদস্য যদি না উপস্থিত হয় তাহলে তিনি অধিবেশন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারেন। কোনো বিষয়ে আলোচনা করার জন্য লোকসভায় 1/10 সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক, তাহলেই কিন্তু একটা বিষয় আলোচনা হবে। তাহলে একটা বিষয় আলোচনা হওয়ার মানে অর্থটা হচ্ছে এটাই, লোকসভাতে কোরাম হয়েছে, মানে লোকসভার যতজন সদস্য তার 1/10 সদস্য উপস্থিত থাকলেই তবে একটা বিষয়ে আলোচনা হবে, মানে কোরাম হয়েছে বলেই আলোচনা শুরু হয়েছে। তাহলে লোকসভার সদস্য সংখ্যা কত? 550। তাহলে 55 জন সদস্যকে উপস্থিত থাকতে হবে। 55 জন উপস্থিত থাকলে তবেই লোকসভাতে যে কোনো বিষয়ে আলোচনা শুরু হবে। তাহলে এই সম্পর্কিত সিদ্ধান্তও কিন্তু লোকসভার স্পিকার গ্রহণ করেন। 5 নম্বর পয়েন্ট, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা। কোনো বিষয়কে নিয়ে যদি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে দ্বন্দ্ব বিতর্কের সৃষ্টি হয় তাহলে সেই দ্বন্দ্ব মীমাংসা সমাধানের জন্য রাষ্ট্রপতি উভয় পক্ষের মধ্যে যৌথ অধিবেশনের আহ্বান করেন। সেই যৌথ অধিবেশনের আহ্বান করলে সেই অধিবেশনের সভাপতিত্ব করে থাকেন লোকসভার স্পিকার। তাহলে লোকসভার স্পিকার যদি ওই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন তাহলে তার সিদ্ধান্তই কিন্তু শেষ কথা। তিনি সভার কার্য পরিচালনা করবেন এবং সভা পরিচালনা করতে গিয়ে যে সমস্ত নিয়ম কানুনের প্রয়োজন সেই সমস্ত নিয়ম কানুন তিনি কিন্তু স্থির করবেন। তাহলে তারই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত যৌথ অধিবেশনের ক্ষেত্রে। 6 নম্বর পয়েন্ট, নির্ণায়ক ভোট নির্ধারণ করা। লোকসভায় কোনো একটা বিষয়কে নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হলে সেখানে ভোটাভুটি হবে। সেই ভোটাভুটিতে যদি দেখা যায় পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়েছে তাহলে সেইখানে লোকসভার স্পিকার একটি নির্ণায়ক ভোট দেন বা একটি কাস্টিং ভোট দেন। সেই কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট প্রদান করার মধ্য দিয়ে এই যে তর্ক বিতর্কটা চলছে তার অবসান ঘটান। মানে তিনি কোনো না কোনো একটা পক্ষে তো ভোট দেবেন, ভোট দিলে সেখানে একটা পক্ষ জিতে আসবে, তখনই কিন্তু সেই সমস্যাটার সমাধান হবে। এই যে স্পিকার ভোট দিয়েছেন এই ভোট দেওয়াটাকে আমরা জানি কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট হিসাবে। তাহলে এখানে একটা 2 নম্বরের কোশ্চেন, নির্ণায়ক ভোট কি বা কাস্টিং ভোট কি? পরের পয়েন্ট, পদত্যাগ পত্রের যথার্থতা বিচার করার ক্ষমতা স্পিকারের রয়েছে। লোকসভার যে সমস্ত সদস্যগণ রয়েছেন তারা পদত্যাগপত্র লোকসভার স্পিকারের কাছে দিয়ে থাকেন। লোকসভার কোনো সদস্য স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা করলে সেই পদত্যাগপত্রটি তিনি নিজের ইচ্ছাতে দিয়েছেন বা কারো জোরাজুরিতে বা কারো চাপে পড়ে তিনি এই পদত্যাগপত্র দিচ্ছেন সেই বিষয়ে কিন্তু তিনি অনুসন্ধান করেন। অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি যদি জানতে পারেন, মানে স্পিকার যদি জানতে পারেন যে তিনি লোকসভা সদস্য এই পদত্যাগপত্রটি দিয়েছেন কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে, কারো চাপে পড়ে, তাহলে কিন্তু তিনি সেই পদত্যাগপত্রটি গ্রহণ করেন না। আর তিনি পদত্যাগপত্র গ্রহণ না করার অর্থ হচ্ছে এটাই, লোকসভার যিনি সদস্য ছিলেন তিনি কিন্তু লোকসভার সদস্যই থাকবেন। এই সমস্ত বিষয়গুলো লোকসভা স্পিকারকে লক্ষ্য নজর করতে হয়। নেক্সট যে পয়েন্টটা রয়েছে 8 নম্বর পয়েন্ট, গ্রেপ্তার সংক্রান্ত ক্ষমতা। লোকসভার চত্বরে লোকসভার কোনো সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না। যদি লোকসভার কোনো সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে তার আগে লোকসভা স্পিকারের অনুমতি অবশ্যই নিতে হয়। তাহলে দেখতে পাচ্ছ লোকসভা স্পিকারের কতটা ক্ষমতা। এইভাবে লোকসভার যে স্পিকার তার যে ক্ষমতাগুলো এইভাবে আলোচনা করা হলো। তোমরা দেখবে নোটে 2-1 লাইন করে দেওয়া আছে। এখানে 8টি পয়েন্ট আলোচনা করলাম। সেই 8টি পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই কিন্তু আলোচনা হয়েছে। পরীক্ষার খাতাতে অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই তুলে ধরবে। 6 নম্বরের কোয়েশ্চেন সেই মতো করে কিন্তু পয়েন্টগুলো লিখবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে অধ্যক্ষের নিরপেক্ষতা, মানে তিনি কোন কোন দিক থেকে অন্যান্য লোকসভার সদস্যদের দিক থেকে একটু আলাদা।
একটু নিরপেক্ষতা, একটু স্বাতন্ত্রতা পেয়ে থাকেন, সেই বিষয়ের আলোচনা। এই আলোচনাটা কিন্তু যেটা হচ্ছে, এটা ২ নম্বরের জন্য আলোচনা পড়তে পারে পরীক্ষাতে, বা যদি ৬ নম্বরের জন্যও পড়ে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা যে পয়েন্টগুলো লোকসভার স্পিকার হিসাবে ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করলাম, সেই পয়েন্টের কিছু, কিছু পয়েন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে তোমরা দুটো কোয়েশ্চেনকে পড়লে বুঝতে পারবে যে দুটো কথাই সেম লেখা আছে, একই রকম লেখা আছে। তাহলে আমরা আসি লোকসভার স্পিকারের নিরপেক্ষতা। যুক্তরাজ্যের কমন সভা যেমন রয়েছে, যুক্তরাজ্যের কমন সভা বলতে ব্রিটেনের যে আইনসভা, আইনসভার নাম পার্লামেন্ট, পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন সভা এবং উচ্চকক্ষের নাম লর্ড সভা। তাহলে যুক্তরাজ্যের কমন সভাতে স্পিকার রয়েছেন। সেই যুক্তরাজ্যের কমন সভার স্পিকারের অনুকরণে ভারতের স্পিকারের বিষয়গুলো গ্রহণ করা হয়েছে। সেই দেশের স্পিকার যেমন নিরপেক্ষ হিসাবে কাজ করেন, তেমনি কিন্তু আমাদের ভারতবর্ষের স্পিকারও নিরপেক্ষ হিসাবে কাজ করে থাকেন। নিরপেক্ষ বিষয়টা এরকম, স্পিকার কিন্তু প্রথমে রাজনৈতিক দলের হয়েই কিন্তু নির্বাচিত হন। তবে যখন তিনি লোকসভার স্পিকার হয়ে গেছেন, তখন তাকে দল নিরপেক্ষ হিসাবে কাজ করতে হয়। মানে তিনি কোনো দলের ব্যক্তি নন। আমাদের ভারতবর্ষের যিনি প্রথম স্পিকার ছিলেন, জিভি মাভালঙ্কর, তিনি কিন্তু নিরপেক্ষ হিসাবে তার ভূমিকা পালন করেছেন। কিন্তু ১৯৬৭ সালে সঞ্জীব রেড্ডি, তিনি স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পর তিনি শপথ নিয়েছিলেন যে তিনি দলনিরপেক্ষ হিসাবে কাজ করবেন। মানে সঞ্জীব রেড্ডি কংগ্রেস দল থেকে স্পিকার পদে এসেছিলেন, যদিও তিনি শেষ পর্যন্ত কংগ্রেসের ভাবাবেগ ত্যাগ করতে পারেননি। মানে লাস্ট পর্যন্তই তিনি কংগ্রেসের হয়েই কাজ করে গেছেন। স্পিকার ছিলেন, কিন্তু তিনি কংগ্রেস দলের হয়েই কাজ করে গেছেন। এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। ভারতের স্পিকার যাতে নিরপেক্ষভাবে তার কাজগুলো করতে পারেন, নিরপেক্ষ বলতে আবারও বলছি, রাজনৈতিক দল ত্যাগ করে তাকে সর্বদল সমন্বয়ে লোকসভার কাজগুলো করতে হয়। সেই জন্য তিনি নিরপেক্ষ। সেই নিরপেক্ষ কাজগুলো তাকে করতে হয়। এই জন্য তার কিছু, কিছু ব্যবস্থা করে দেওয়া আছে ভারতীয় সংবিধানে। সেই নিরপেক্ষতাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা আছে, লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার, এদেরকে যে বেতনটা দেওয়া হয়, সেই বেতনটা ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে প্রতি বছর পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন না পড়ে। পরের পয়েন্ট ২ নম্বর, তার বিরুদ্ধে যদি অনাস্থার প্রস্তাব আনতে হয়, তাহলে ১৪ দিন পূর্বে নোটিশ জারি করতে হয়। ৩ নম্বর, লোকসভাতে যে তর্ক বিতর্কগুলো হয়, সেই তর্ক বিতর্কতে তিনি অংশগ্রহণ করতে পারেন না। পরের ৪ নম্বর যে পয়েন্টটা রয়েছে, লোকসভাতে যে তর্ক বিতর্কগুলো চলে, সেখানে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে ভোটাভুটির পর্যায়ে চলে আসছে, তখন সেই ভোটাভুটিতে তিনি কিন্তু প্রথমে অংশগ্রহণ করেন না। প্রথম ভোটাভুটি হওয়ার পর দেখা যায় যদি পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়েছে, তখন তিনি একটি পক্ষে ভোট দিয়ে সেই অচল অবস্থাকে দূর করেন। মানে তিনি কোনো একটা পক্ষে ভোট দেন। এই যে ভোটটা দিচ্ছেন, এই ভোটটাকে বলা হচ্ছে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, যদি সেই স্পিকারের বিরুদ্ধেই কোনো ভোটাভুটি হচ্ছে, সেখানে কিন্তু তিনি কোনোভাবেই ভোট দিতে পারেন না। পরের যে পয়েন্টটা রয়েছে ৫ নম্বর পয়েন্ট, অধ্যক্ষ লোকসভাতে যে সমস্ত আচরণগুলো করেন, সেই আচরণগুলোর বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না। মানে তার আচরণকে আদালত বহির্ভূত বিষয় হিসাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই সমস্ত দিক থেকে আমরা জানতে পারলাম যে স্পিকারের ক্ষমতাটা কিন্তু অনেকটাই। তিনি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, তার জন্য অনেক ব্যবস্থা করে দেওয়া আছে। তবে কিছু, কিছু সময় লোকসভার স্পিকার রাজনৈতিক যে ভাবাবেগ, তিনি ত্যাগ করতে না পেরে রাজনৈতিক দলের হয়েই কাজ করেন। এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা আলোচনা করলাম। এইভাবে তোমরা লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যাবলী এবং লোকসভা স্পিকারের যে নিরপেক্ষতাগুলো, সেগুলো পরীক্ষাতে পড়লে অবশ্যই আলোচনা করবে। যেটা বললাম, নোট দেওয়া রয়েছে, নোটের মতো করেই আলোচনা করা হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। যারা এখনো এই চ্যানেলে যোগ দাওনি, তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।